এই প্রথমবারের মতো বিদেশে বসে আমরা ভোট দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার ভোট দিয়ে দিয়েছি। আজকে আমাদের সাথে আছেন ওয়ালটন লিগ্যাল সলিসিটরের আমাদের মোহাম্মদ সেলিম ভাই। ইংল্যান্ডে আছেন কত বছর থেকে? প্রথম আসা থেকে হিসেব করলে নিয়ারলি 30 ইয়ার্স হয়ে গিয়েছে এই দেশে। আমরা সবাই আসলে যে কোনোভাবেই আমরা বাংলাদেশের সাথে কানেক্টেড। আপনি ভোটার রেজিস্টার করেছিলেন? জি, আমি করেছিলাম। ভোটাধিকার ভোট প্রয়োগ করার উদ্দেশ্যে মানুষের সরকারের পরিবর্তন চায় নাই কিংবা 24 হয় নাই। গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের পডকাস্টে। আমরা যে বিষয়টা নিয়ে গত কয়েকটি পডকাস্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ইলেকশন, যেটা আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার এই পডকাস্টের মেইন উদ্দেশ্যটাই ছিল আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য একটা ঐতিহাসিক নির্বাচন আমরা বলছি এই কারণে আমি এই প্রথমবারের মতো বিদেশে বসে আমরা ভোট দিতে পেরেছি। আপনারা যারা পডকাস্ট দেখবেন ইলেকশনের আগেই দেখবেন, হয়তোবা বাংলাদেশে বসে আপনারা এখনো ভোট দেননি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ভোট দিয়ে দিয়েছি। এটা জানি কাউন্ট হবে 12 তারিখের পরে, বাট তারপরও এইটার জন্য আসলে এই যে আমাদের কারেন্ট যে গভর্নমেন্ট আছে তাদেরকে আসলে ধন্যবাদ দিতে হবে, কারণ আমরা কখনোই এই ধরনের একটা সুযোগ পাবো এটা কল্পনা করি নাই। এটা অনেক দিনের দাবি ছিল, অনেক আগে থেকে আমরা প্রবাসীরা দাবি করতেছিলেন আমরা যাতে ভোট দিতে পারি প্রবাসে বসে। আজকে আমার সাথে একজন গেস্ট আছেন, আমি উনাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনারা দেখলেই চিনবেন, বাট উনার একটা বড় পরিচয়। আমি সবার সাথে উনার ব্যাপারে যখন কাউকে রেফার করি আমি বলি উনি একটা পুরনো জাহাজের মতো। উনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের একজন মানে অভিজ্ঞ সেই মানে নাবিক বলবো ওনাকে, একটা জাহাজ। আমি জাহাজ বলে এই কারণেই আসলে উনার যে নলেজ আছে এই ব্যাপারে, এই উনার প্রফেশনে, এইটা আপনি যত এক্সপিরিয়েন্স হবে আপনি সেই এক্সপিরিয়েন্সটা ইউজ করতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ ওনার থেকে অনেক সময় অনেক ব্যাপারে সহযোগিতা পেয়েছি। সো আমি আমার গেস্টকে ওয়েলকাম করছি। আজকে আমাদের সাথে আছেন ওয়ালটন লিগ্যাল সলিসিটরের আমাদের মোহাম্মদ সেলিম ভাই। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ আমার এই প্রোগ্রামে আসার জন্য। আমার প্লেজার। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনি যেহেতু আপনাকে বলেছিলাম যেটা আমাদের যে প্রজেক্টের আমাদের আজকে পডকাস্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমাদের আগামী বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচনটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের দর্শকদের সাথে আপনার মতামত জানতে যাব যে আপনি কি চিন্তা করছেন, সেই সাথে সাথে আপনি কি আশা করছেন আগামী যে নতুন গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের ব্যাপারে। প্রথমেই আসলে একটু আমার দর্শকদের অনেকে হয়তো বা জানতে চাবেন, আমি যেটা জানতে চাচ্ছি আপনি ইংল্যান্ডে আছেন কত বছর থেকে? আমি ইংল্যান্ডে প্রথম আসি 1996 সালের 1 মার্চ। সেই হিসাবে আর কয়েকদিন পরে প্রায় 30 বছর হবে। মাঝখানে প্রায় 3 বছর অবশ্য আমি ছিলাম না, দেশে ছিলাম। দেশে একবার ভেবেছিলাম দেশে কেরিয়ার করব, দেশে থাকবো। পরবর্তীতে আবার ইউকেতেই আসি। তো প্রথম আসা থেকে হিসেব করলে নিয়ারলি 30 ইয়ার্স হয়ে গিয়েছে এই দেশে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আপনি এই যে 30 বছরের অভিজ্ঞতা, যে আপনি এই দেশ থেকে, আমরা সবাই আসলে যদিও প্রবাসে থাকি কিন্তু যে কোনোভাবেই আমরা বাংলাদেশের সাথে কানেক্টেড। সো আমার যেহেতু পডকাস্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে প্রবাসী হিসেবে আমরা যে ভোট দিতে পারছি, আপনি কি সেই মানে আপনি ভোটার রেজিস্টার করেছিলেন? জি, আমি করেছিলাম। আমি প্রবাসে যেহেতু আছি, প্রবাস থেকেই করেছি এবং ভোটও প্রদান করেছি। সো এটা অত্যন্ত আনন্দের বিষয় ছিল এবং আনন্দের বিষয় আছে। আপনি যে শুরুতেই বলেছেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে এই একটা ব্যাপারে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি। যদিও অনেক সমালোচনা আছে তাদের ব্যাপারে, আমার নিজেরও অনেক ধরনের ক্ষোভ আছে। হয়তো আজকের পডকাস্টে এই ধরনের আলোচনা আসলে করা যাবে, কিন্তু এই পার্টিকুলার বিষয়ে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা আমাদের এই দীর্ঘদিনের যে দাবি, প্রবাস থেকে প্রচুর মানুষ আমরা দেশের জন্য ভাবি, দেশের জন্য আমরা চাই, দেশের জন্য যদি আমরা কিছু করতে পারি, তো আমাদের একটা মতামত দেওয়ার সুযোগও পর্যন্ত আমাদের ছিল না।
সেইটা দেয়া বা আমাদের ভোট দেওয়ার যে অধিকার, আমরা তো বাংলাদেশেরও নাগরিক, আমাদের নাগরিকত্ব তো আর চলে যায়নি। তো আমরা সেই অধিকার যে আমাদেরকে এভাবে মানে এক্সারসাইজ করার সুযোগ দিয়ে দেওয়া হলো, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। এটা আরো পরবর্তীতে ব্যাপকভাবে বিস্তৃতভাবে এবং আম, এবারে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো ইনশাল্লাহ আগামীতে আর থাকবে না, বা সেগুলো থেকে ওভারকাম করা হবে পরবর্তী গভর্নমেন্ট বা পরবর্তী সময় নির্বাচনে। তো সেটা আমি কামনা করি। তবে এবারের জন্য ধন্যবাদ আম, এই ধরনের কার্যক্রম করে সফলভাবে সম্পন্ন করার জন্য। আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন যখন এই যে ভোটার রেজিস্ট্রেশন আমাদের যে পোস্টাল বিডি ছিল অ্যাপসটা, রেজিস্ট্রেশনে আপনি কি মনে করছেন যে আমাদের প্রবাসী যারা আছেন, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন, তাদের জন্য কতটুকু কমফোর্টেবল ছিল, বা মানে আপনার কি মনে হয়েছে যে এটা কি খুব ইজি সবার জন্য? এটা এটাই হচ্ছে সহজতম পন্থা বলে আমার মনে হয়েছে। ইজি মিনস অফকোর্স এখন তো পৃথিবী হচ্ছে ডিজিটালাইজড, এবং আম, আহ, অন্য কোনো অপশন এর চেয়ে সহজ অপশন হতো বলে আমার তো মনে হয় না। যেমন কেউ কি সরাসরি এম্বাসিগুলোতে গিয়ে এম্বাসিতে কোনো ভোটের আয়োজন করা হতো, সেখানে গিয়ে দেশের মতো করে আমরা ব্যালট পেপারে ভোট দিয়ে বক্সের ভিতরে ফেলে দিতাম সেই অপশন, কিংবা আমরা কি চিঠির মাধ্যমে ভোট, এই দেশে যেমন ইউকেতে পোস্টাল ব্যালট বলে একটা ব্যাপার আছে, সেটা আছে। তো রেজিস্ট্রেশনের পার্টটা যে আপনি বলেছেন, রেজিস্ট্রেশনের পার্টটা এটাই যদিও অনেকের জন্য প্রাথমিকভাবে হয়তো যারা ডিজিটাল জগতে ততটা স্ট্রং না, তাদের জন্য কিছুটা প্রবলেম হতে পারে, কিন্তু অবশ্যই কেউ না কেউ থাকবে তাকে হেল্প করার জন্য। তার ফ্রেন্ডসদের মধ্যে, তার সার্কেলের মধ্যে, তার পরিচিত কেউ না কেউ থাকতে পারে নিশ্চয়ই, যে তাকে এই ব্যাপারটা সহযোগিতা করবেন। তো এটা আম, যে কোনো একটা অপশনের মাধ্যমে তো আগে বাড়া উচিত ছিল। এটা খুব লেটেস্ট অপশন, ডিজিটালি অ্যাপের মাধ্যমে রেজিস্টার্ড হওয়া। সো আমি মনে করি এটা ঠিক আছে। কারো কারোর জন্য সমস্যা হলেও সমস্যা সে ওভারকাম করতে পারবে, পেরেছে ইনশাল্লাহ। কারো যদি ইচ্ছে থাকে তাহলে সেইটা সমাধান করতে পারবে। মানুষ ইমেল ওপেন করে, ইমেল ইউজ করে, মানুষ বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে, মানুষের যেমন ট্যাক্সির জন্য অ্যাপ ইউজ করে, বিভিন্ন কিছুর জন্য অ্যাপ ইউজ করতে হয়, বা এখন ফেসবুক চালায় প্রায় অলমোস্ট সবাই। তো এগুলো শেষ পর্যন্ত পেরে যাচ্ছে ইনশাল্লাহ। এটা নিয়ে এটা আমার কোনো অভিযোগ নাই এটা নিয়ে। না, আমি আসলে কি কারণে বললাম, আপনি হয়তোবা দেখেছেন কিনা জানি না, কিছুদিন আগে একটা নিউজ এসেছিল আহ, আপনার মিডল ইস্টের কোন একটা দেশের একটা রাজনৈতিক দল অনেককে নিয়ে, অনেকটা তাদের কাছে অনেকগুলা ব্যালট পেপার ছিল, যেটা পোস্টাল আমরা যে অ্যাট দ্য এন্ড পোস্ট করেছি। সো তারা বেসিক্যালি হেল্প করেছে সবাইকে রেজিস্টার করতে, এবং এটা তো হইতে পারে ইনফ্লুয়েন্সও করেছে পার্টিকুলার পার্টিকে ভোট দেওয়ার জন্য। এই জিনিসটার জন্য যে আমরা জানি, আমরা যারা ইংল্যান্ডে আছি বা আমেরিকা, কানাডা, হোয়াট এভার ইউরোপ কান্ট্রিতে আছি, হয়তো বা আমরা আমাদের জন্য ভেরি ইউজ টু টু ডু দ্যাট। আমার একজন গেস্ট কিছুদিন আগে একটা আমার সিমিলার একটা প্রোগ্রামে বলেছিলেন যে টার্কি যেটা করেছিল যে আহ, আপনার বিভিন্ন এমবেসিতে, তাদের নিজস্ব এমবেসিতে ফিজিক্যালি গিয়ে পোস্টাল ভোট দেওয়া। মিডল ইস্ট কান্ট্রির প্রবাসীদের জন্য এই ধরনের সুযোগটা আমার মনে হচ্ছে কি মোর ফেয়ার হইতো, নাকি নাকি আপনার কি মনে হয় এই ব্যাপারটা? ওই পার্টিকুলার যে ব্যাপারটা বললেন ওইটা যদি একদিকে রাখি, আম, মানে এভাবে এম্বাসিতে গিয়ে ভোট দেওয়া অনেকের জন্য হয়তো দুষ্কর হতো। কেন দুষ্কর হতো? কারণ যেমন মিডল ইস্টে একটা দেশের কথা বলি, যে প্রধানত আমাদের যেখান থেকে রেমিটেন্স আসে, সৌদি আরব। এত বড় একটা দেশ, আপনি নিশ্চয়ই গিয়েছেন বেশ কয়েকবার আমার জানা মতে। এত বড় একটা দেশ এবং মানুষ 6 অথবা 7 দিন কাজ করে। এই ব্যক্তিটা তার ওই ইচ্ছে মতো টাইমে ছুটিও পাবে না এমবাসিতে গিয়ে সে ভোট দিবে, কিংবা এমবাসির পার্টিকুলার দিন যদি থাকে, কিংবা একটা পার্টিকুলার সময় যদি দেয়া থাকে যে এই সময় থেকে এই দিন থেকে এই দিনের ভিতরে আপনাকে আসতে হবে, অনেকের জন্য এটা ডিফিকাল্ট হতে পারে। এই এখনকার পদ্ধতিটা ভালো, কিন্তু প্রত্যেকটা পদ্ধতিতে তো লুপহোল থাকতেই পারে। তো সেই লুপহোল কোনো অসৎ উদ্দেশ্যে যদি কোনো একটা গোষ্ঠী বা কতিপয় ব্যক্তি যদি সেটা ব্যবহার করেন, যেটা এইমাত্র আপনি বলেছিলেন যে আপনি দেখেছেন যে কেউ একজন অনেকের ব্যালট পেপার কালেকশন করে সেখানে কোনো একটা নির্দিষ্ট দলকে ভোটগুলো দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, এটা একটা অবশ্যই অসৎ উপায় অবলম্বন করেছেন যদি কেউ এটা করতে চায়, করার চেষ্টা করে থাকে, যেটা এভিডেন্স হিসাবেও এসছে। তো এটা দুঃখজনক। তবে
প্রত্যেকটা ভোটারকে প্রত্যেকে নিজেকেও সচেতন হতে হবে যে আমি যে রেজিস্টার্ড করলাম এটা যাতে আমার কাছে আসে, আমার ভোটটা যাতে আমিই দিতে পারি। নিজেকেও তো মানে সচেতন থাকতে হয়। তো হয়তো এটা প্রথমবার বিধায় হয়তো কেউ এই লুপ হোল ইউজ করে কিছুটা অসৎ উপায় অবলম্বন করতেও পারে। তো সেটা আমি বলবো যে সরকারের উচিত হবে কিংবা নির্বাচন কমিশনের উচিত হবে এটা আরো ভালোভাবে যাচাই বাছাই করে এই ধরনের যদি কোনো কিছু থাকে যেটা মনে হচ্ছে হয়তো বা কিছুটা হয়েছে কোথাও, তো সেগুলোকে যাতে এই ধরনের ভোট তো বাদ হয়ে যাওয়ার কথা, কিংবা এই ধরনের ভোটগুলোকে তারা কি করবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, কিংবা যারা এটার সাথে জড়িত ছিল, এটা তো একটা ভোট কারচুপিই হয়ে গেল। একজনের ভোট আরেকজন এভাবে সব কালেকশন করে কোনো একটা পার্টিকুলার দলের জন্য দেখা যাচ্ছে করা যাচ্ছে, এটা তো মানে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া শামিল হয়ে গিয়েছে। তো এটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকেই। তো এটার ব্যাপারে আমি আহ্বান জানাবো। না, এটা ঠিক বলেছেন। আশা করি আমাদের নির্বাচন কমিশন, জানি না এই ব্যাপারে পরবর্তীতে আর কোনো নিউজ আসে নাই আসলে এই ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। যাই হোক, সেলিম ভাই, যে জিনিসটা আপনার কি মনে হচ্ছে যে এইবার যেহেতু অনেক প্রবাসী, জানি না কতজন আমাদের প্রবাসী এইবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, বাট এই প্রবাসীদের ভোট আপনার কি মনে হয় যে আগামী যে 12 তারিখে ইলেকশনে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? কোনো কোনো আসনে কিছুটা হলে ইম্প্যাক্ট ফেলবে। কোনো কোনো আসন আছে, যেমন আমরা এখন ইউকেতে বসে আছি, আপনি জানেন যে বিশাল সংখ্যক সিলেট অঞ্চলের মানুষ ইউকেতে বসবাস করে। কোনো আসনে যেগুলো ক্লোজ কম্পিটিশন আছে সেগুলোতে প্রবাসীদের ভোট কুড মেক এ ডিফারেন্স। তারপরে বিভিন্ন জায়গায় এরকম আছে, যেমন আম, শরীয়তপুর, ফরিদপুর এরকম এলাকায় কিছু কিছু আম, থানা আছে কিংবা এরিয়া আছে যেগুলোতে দেখা যাচ্ছে যে কোনো একটা দেশের মানুষ, কোনো একটা দেশে ওইখানকার মানুষ খুব বেশি। তো যদি প্রবাসীদের ভোট, প্রবাসে তো অনেক লোক আছে, এবং সবাই যদি ভোটাধিকার প্রয়োগ করে অবশ্যই কিছু হলেও ডিফারেন্স মেক করবে। নট এ ভেরি বিগ বিগ ডিফারেন্স হয়তোবা, কিন্তু বিন্দু থেকেই তো সিন্ধু হয়, প্রত্যেকটা ভোট হচ্ছে মূল্যবান আমি মনে করি। তো একজন প্রবাসীর হোক অথবা দেশে যে আছেন তার ভোট হোক, প্রতিটা ভোটই অত্যন্ত মূল্যবান। তো এনাদের ভোটটা অবশ্যই মূল্যবান, এবং এনাদের ভোট আম, কোথাও কোথাও যথেষ্ট ইম্প্যাক্ট ফেলতে পারে। ধন্যবাদ আপনাকে। সেলিম ভাই, আমরা সবাই জানি আহ, গত 17 বছরের অভিজ্ঞতা থেকে এটা এক প্রকার ওপেন সিক্রেট ছিল, যেটা ছিল যে রাতের ভোটের সরকার। সো আমার মনে হয় এইবার অনেক ভোটার, নতুন ভোটার যারা হয়তোবা জীবনে প্রথমেই ভোটার দিচ্ছে, যদিও হয়তোবা তাদের গত ইলেকশনে তাদের ভোটের মানে রাইট ছিল, বাট তারা গিয়ে দেখেছে দিতে পারে নাই। এটা এটা অবশ্য আমাদের আমি বলবো যে আমাদের সাউথ এশিয়ান কালচার, আমরা অনেক সময় ভোট কারচুপি হয়। 2001-এ আমার ফার্স্ট ভোটের সুযোগ ছিল, আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। সো সেটা ওলে ছিল, বাট গত 17 বছর হয়তো এটার পরিমাণ এত বেশি ছিল যেটা আগেই বলা যায় যে ভোট পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। So, আপনার কি মনে হচ্ছে যে এই যে আমাদের যে গত অলমোস্ট 1.5 বছরের একটা সরকার, যে এইবার আমরা আশা করতেছি একটা নতুন সরকার আসবে, এইবারের ভোটটা আপনি কিভাবে কিভাবে মনে করছেন, এটা কি সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ আছে? আপনার আপনার কি আশা? দেখুন, ফ্যাসিস্টের আমলে গত তিনটি নির্বাচন যেটা, এগুলো তো নির্বাচন একেবারেই নির্বাচন না এগুলো। যেমন এগুলো হচ্ছে যে চরমভাবে বিতর্কিত নির্বাচন। প্রথম নির্বাচনটিতে হচ্ছে যে সিলেকশনের মাধ্যমে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিলেন, অনেককে সেখানে দাঁড়াতেই দেওয়া হয়নি। দ্বিতীয় যে নির্বাচনটা হয়েছিল, অবশ্য তার আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখান থেকে প্রথমে হচ্ছে তারা তত্ত্বাবধায়ক সরকারটাকে ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। আপনি জানেন যে আদালতের মাধ্যমে, কিন্তু আদালতটাই হচ্ছে তাদের নিজেদের মন করা, যেটা খায়রুল হকের আদালত ছিল। সেটা নিয়ে বলতে গেলে সময় লাগবে, সেটা আর যাচ্ছি না, সবাই জানেন। তারপর দ্বিতীয় যে নির্বাচনটা শেখ হাসিনার নিজের আমলের নির্বাচন আরেকটা, সেটাতে হচ্ছে রাতে ভোট হয়ে গেল, পরের দিন আর ভোট হলো না। আর এইবারে যেটা, পরের দিন আর ভোট আর কি নাম কাও আসতে, ভোটের মধ্যে ভোটের ভোট কেন্দ্রে আমরা দেখেছি কুকুর ছাড়া আর কেউ যায় নাই। হ্যাঁ, মানুষ যায় নাই ভোট দিতে, কারণ ভোট আর রাতের বেলা তারা করে ফেলেছিল। তৃতীয় এটা হচ্ছে যে ডামি নির্বাচন ছিল এরপরেরটা, এই যে এবারের যে 2024-এর শুরুর দিকে যে নির্বাচনটা করে ফেলেছিল শেখ হাসিনা, সেটা ছিল ডামি নির্বাচন। তো তিন পদ্ধতিতে নির্বাচনকে, মানুষের যে ভোটাধিকার সেগুলোকে সম্পূর্ণরূপে হরণ করে মানে জোর করে ক্ষমতায় থেকেছে অবৈধভাবে। তো সেই এত একটা দীর্ঘ সময়, প্রায় 17টা বছরের মতো, এতদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই।
এবং ভোটের ব্যাপারে মানুষ একেবারে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল। 5% মানুষও তো ভোট কেন্দ্রে যায় নাই 2024-এর নির্বাচনে, যেখানে আওয়ামী লীগের যারা মানে নিজেদের যে সাপোর্টার ছিল, কর্মী নেতা কর্মীরা ছিল, তারা নিজেরা গিয়েও ভোট দিতে পারে না। সেইটাও টোটাল মিলিয়ে 5% হয় না, মানে ভোটের প্রকৃত চিত্র ছিল এটা, যদিও তারা অনেক বাড়িয়ে দেখিয়েছে, এটা তো আপনারা জানেনই। তো এই এতদিন মানুষ ভোট দিতে পারে নাই, তদুপরি হচ্ছে এই 3 টার্মে, এই 3টা ভোটে আসলে আহ, মধ্যে যারা ভোটার হয়েছেন নতুনভাবে, ধরে নেন যিনি প্রথম দিকে ভোট হয়ে মানে ভোটার হয়েছিলেন এই শেখ হাসিনার রেজিমের সময়, তো সেই ব্যক্তিটা 18 বছর বয়সে যদি ভোটার হয়ে থাকেন, সাথে 17 যোগ করলে তার বয়স এখন 35। এই 35 আর এবং আরো 1.5 বছর চলে গেল, এখন 36-37 ইয়ার্স ওল্ড হয়ে উনি বাংলাদেশে এখনো একটাবারের জন্য নিজের পছন্দসই প্রার্থীকে উনি ভোট দিতে পারেন নাই। এই হচ্ছে একমাত্র সুযোগ, বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত, হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, অনেক মায়ের বুক খালি হওয়ার বিনিময়ে, অনেক সন্তান এতিম হয়ে গিয়েছে সেগুলোর বিনিময়ে, আমাদের রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রযন্ত্রকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকটা অর্গানকে রাষ্ট্রের নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদেরকে গোলাম বানিয়ে ফেলা হয়েছিল। গোলামের জিঞ্জির থেকে বের হয়ে এসে মানুষ এখন তার নিজের ইচ্ছে মতো একটা মানুষকে, একটা প্রার্থীকে এসে তার মন মতো ভোট দিবে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই ভোটটার দিকে তাকিয়ে আছে। এই ভোটটা বহুল প্রতীক্ষিত। আমি বলবো যে বাংলাদেশের 71 সালের যুদ্ধের পরে যে বাংলাদেশের জন্ম হলো, সেখানেও হাজার হাজার লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে 71-এ। সেইটার পরে সবচেয়ে বেশি বহুল আকাঙ্ক্ষিত যদি কোনো নির্বাচন হয়ে থাকে, সেটা হবে এই 2026-এর এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ইনশাআল্লাহ। এবং এটা নিয়ে আশঙ্কা আছে কিনা বা সুষ্ঠু হবে কিনা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আশঙ্কা তো একটা থেকেই যায়। কিভাবে থেকে যায়? আমি সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন যাবৎ দেখছি যে একটা গ্রুপ অফ পিপল, যদিও সংখ্যায় তারা নগণ্য আমি বলবো, এবং মানুষের মাঝে তাদের কোনো গ্রহণযোগ্যতাই নাই, তারা ক্যাম্পেইন করছে নো বোট নো ভোট। মানে বোট মানে নৌকা, মানে নৌকা যেহেতু মার্কা নাই এই ভোটের মধ্যে, মানে আওয়ামী লীগ নাই, তো এখানে কোনো ভোট হতে পারবে না। এটা হচ্ছে যে যারা আওয়ামী লীগের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে এবং দেশ থেকে সব লুটেপুটে নিয়ে বিভিন্ন জায়গায়, স্পেশালি ইন্ডিয়াতে, কিছু আমাদের এই দেশে, কিছু বিভিন্ন অন্যান্য দেশে, দুবাইতে, এই সমস্ত দেশে তারা ভোগ করছে তাদের সেই লুটে নেওয়া টাকা। সেই ব্যক্তিবর্গ হচ্ছে যে এই ধরনের একটা ক্যাম্পেইন করছে, তবে তাদের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে কিছু কিছু জায়গাতে এখনো, যদিও ফ্যাসিস্ট নাই, কিন্তু ফ্যাসিস্টের প্রেতাত্মা রূপে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু কিছু জায়গাতে এখনো বসে আছে। হুম। তো সেই ক্ষেত্রে সেটা থেকে তো কিছুটা আশঙ্কা থেকে যায়, কিন্তু আমার মনে হয় জনগণ সবাই ঐক্যবদ্ধ, এই নির্বাচনের জন্য সবাই মুখিয়ে আছে। সব রাজনৈতিক দল, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া, তাদের তো রাজনীতি এখন নিষিদ্ধ আপনি জানেন, রাজনৈতিক কার্যক্রম, এবং তারা ছাড়া আর বাকি সবাই বাংলাদেশের হচ্ছে যে এই নির্বাচনের জন্য মুখিয়ে আছে, এবং আমরা সকলে মানে এটার জন্য মানে আহ, দীর্ঘ প্রতীক্ষা পথ চেয়ে আছি। তো আমরা এই নির্বাচন ভণ্ডুল হতে দেওয়ার কোনো রকমের সুযোগ মানুষ অন্তত দিবে না। এবং আমি আশা করি সরকারেরও সদিচ্ছা আছে, সকল রাজনৈতিক দল যদি অন্তত এই জায়গাতে ঐক্যবদ্ধ থাকে যে নির্বাচন হতে হবে সুষ্ঠু, নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচন হতে হবে ক্রেডিবল, এবং নির্বাচনে মানুষ যাতে তার সঠিক ভোটটা প্রয়োগ করতে পারে, পছন্দসই প্রার্থী সে বাছাই করতে পারে, মন মতো প্রার্থী বাছাই করতে পারে, কোনো রকমের চাপ, কোনো রকমের দ্বিধা, কোনো রকমের আম, সংকোচের বাইরে গিয়ে যাতে সে নিজের ভোটটা দিতে পারে, এই ছোট্ট একটা কাজ যাতে সে করতে পারে। সে তো 5 বছর পরে এই সুযোগটা পাবে আবারও, এবং এখন পেয়েছে 17-18 বছর পরে। তো সেই সুযোগটা যাতে সঠিকভাবে সে, এটা একটা আমানত আসলে সরকারের কাছে জনগণকে ভোটের ব্যবস্থা করে দেওয়া, তো সেটা হবে ইনশাআল্লাহ। এই কোনো রকমের চক্রান্ত এখানে আর কাজ করবে না। ঠিকই বলেছেন আপনি। আশা করছি আমাদের আমাদের বাংলাদেশের জনগণ ভোটের দিনটা সবাই এনজয় করবেন ইনশাল্লাহ, একটা সেলিব্রেশনের মতো সবাই ভোট দিবেন। আহ, ধন্যবাদ সেলিম ভাই। ইনশাল্লাহ আর মাত্র কয়েকটা দিন ইলেকশন হচ্ছে, এবং হয়তোবা মোস্টলি বাংলাদেশে নেক্সট ডেতেই একটা নতুন সরকারের ঘোষণা এসে যায় কে উইন করেছে। সো যে সরকারটা আসবে, যেই আসুক, জানি না কে আসবে, বিএনপি আসতে পারে, জামায়াত আসতে পারে, যেই আসুক,
আপনি কি ধরনের একটা সরকার আশা করছেন? বিশেষ করে গত ১.৫টা বছর আসলে আমাদের প্রবাসী আহ, কিছু ভাই সরকারে জয়েন করেছিলেন। অনেক আশা নিয়ে তারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছিলেন যে নতুন ইনভেস্টমেন্ট আসবে, অর্থনীতিতে ভালো একটা কিছু ইম্প্যাক্ট আসবে, বাট খুব একটা দেখতে পাই না। জানি এটার জন্য আসলে লিমিটেশনস আছে, একটা ইন্টারিম গভর্নমেন্টের অনেক ব্যাপারে তারা সহযোগিতা হয়তো বা পায় নাই। আর আপনি যেটা বলেছেন 17 বছরের ফ্যাসিস্ট সরকারের হয়তো বা অনেক প্রেতাত্মা রয়েছে, তারা হয়তো বা অনেক কাজ করতে পারে নাই। কিন্তু এই যে নতুন সরকার আসবে, সো আপনার কি মনে হচ্ছে যে কি ধরনের সরকার হইতে পারে, তাদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ কি হইতে পারে আহ, প্রথম 100 দিনে? আমি বলবো যে বাংলাদেশের খুব বড় ধরনের সমস্যা হচ্ছে যে দুর্নীতি একটা বড় সমস্যা। তারপরে মানুষের জবলেস যারা আছে, যারা প্রতি বছর তো অনেকেই আম, পড়াশোনা শেষ করে চাকরি খোঁজার জন্য চাকরি মার্কেটে ঢোকেন। তো তাদেরকে উপযুক্ত চাকরি দেয়া, তারপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, দ্রব্যমূল্যের যে সমস্ত সিন্ডিকেট আছে এগুলোকে ভেঙে দেওয়া, তারপরে বাংলাদেশের এই বিভিন্ন জায়গায় পরিবহন সেক্টর থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীদের প্রতি যে চাঁদার যে একটা মানে কালচার, এই কালচারটা এখন না, এই কালচারটা বহুদিনের এবং প্রায় সবসময় যখন যারাই ক্ষমতায় ছিলেন তারাই দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে, তাদের একটা অংশ, আমি বলবো যে তারা সবাই না, হয়তো সর্বোচ্চ মহল থেকে না, কিংবা তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা সেগুলো দূর করতে পারেন নাই বিভিন্ন কারণে, সেটা আরেকটা ডিসকাশনের ব্যাপার। তো এই সমস্ত জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। এবং আমি মনে করি যে পররাষ্ট্রনীতি হতে হবে, আম, এটা তো গেল আমি স্বরাষ্ট্রের দিকেরটা বললাম, নিজেদের ভিতরেরটা, কিন্তু যদি পররাষ্ট্রনীতি, এটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে। পররাষ্ট্রনীতি হতে হবে ঠিক আমাদের যে শহীদ জিয়া যে পররাষ্ট্রনীতি ছিলেন, যে উনি বলে গিয়েছিলেন বা উনি যেটা পালন করতেন সেটা ছিল গিয়ে যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। উনি বাইরে কাউকে প্রভু হিসাবে উনি মানেন নাই, এবং দেশকে সেই রকম মর্যাদাপূর্ণ আসনে উনি নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশ তখন বহু দিক থেকে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ছিল মানে অত্যন্ত মানে আম, একটা ভালো পর্যায়ে চলে গিয়েছিল, অত্যন্ত ভালো মর্যাদাপূর্ণ আসনে ছিল, যেটা গত 17 বছর বাংলাদেশকে অন্য একটি দেশের, ভারতের গোলামের স্থানে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো সেখান থেকে যাতে সেই অবস্থায় কখনোই যাতে আমরা আর কোনোদিন না যাই, এই জাতি সেটা মেনে নেবে না। তো আমি চাইবো যে প্রথম থেকেই নতুন সরকার সেই বার্তাটা দিবে আন্তর্জাতিক মহলে, এবং দেশের মানুষকে আশ্বস্ত করবে যে আমাদের পজিশন হচ্ছে এই, যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আর এছাড়া প্রবাসীদের ক্ষেত্রে, অ্যাজ এ প্রবাসী আমি যেটা মনে করি যে প্রবাসী বান্ধব সরকার হতে হবে। প্রবাসীদের অবদান বললে আপনাকে আরেকটা পডকাস্ট করতে হবে প্রবাসীদেরকে নিয়ে, যদি বলতে চাই, আমরা চাই, এটা অনেক দীর্ঘ লম্বা একটা আলোচনার বিষয়। প্রবাসীরা দেশকে শুধু আমার মতে দেশকে শুধু তারা দিয়েই যায়, দেশ থেকে তারা কিছু নেয়ার চিন্তা করে না। তারা শুধু হচ্ছে যে স্যাক্রিফাইস করার ক্ষেত্রে তারা আছে, তারা দেয়ার ক্ষেত্রে আছে, তারা নেয়ার ক্ষেত্রে নাই। এই প্রবাসে অনেকে আছে যারা আসলে দেশের জন্য অনেক কিছু করতে চায়, যেমন প্রবাসে শিক্ষা দীক্ষা অর্জন করেছে, প্রবাসে উনি ভালো একটা অবস্থানে আছেন, এমনকি প্রবাসে আর্থিকভাবে অনেক ভালো অবস্থানে আছেন। উনি দেশের অর্থনীতিতে একটা কন্ট্রিবিউট করতে চান, দেশে একটা বড় কিছু করতে চান, কিংবা দেশে গিয়ে দেশের সরকারকে বিভিন্নভাবে কিভাবে সহযোগিতা করা যায়, বিভিন্ন ওনাদের কাছে আইডিয়া আছে, যেই আইডিয়াগুলো তারা এই উন্নত দেশে তারা ইমপ্লিমেন্ট করছেন, এগুলো নিয়ে দেশে কাজ করতে তারা খুবই আগ্রহী। এই ধরনের মানুষকে সুযোগ করে দিতে হবে, এই ধরনের মানুষকে আমি চাই যে সরকার সেই সুযোগ করে দিবে। প্রথমে যেটা এইমাত্র বলেছিলাম যে দুর্নীতি, তারপরে হচ্ছে যে বেকারত্ব, এগুলো দূর করা, মানুষের মিনিমাম অন্ন বস্ত্র বাসস্থানের একটা মিনিমাম একটা অ্যাসুরেন্স যাতে মানুষের থাকে, সেটা অ্যাসুর করা। আর হচ্ছে আরেকটা জিনিস, অ্যাজ এ লয়ার, আমি একজন ব্যারিস্টার, আমি এই কথা বলতে চাই যে রুল অফ ল এস্টাবলিশ করা দেশের মধ্যে। বিভিন্ন সময় বিভিন্ন হত্যাকাণ্ড ঘটে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, যেগুলো শেষ পর্যন্ত বিচার হয় না, আমরা দেখি। এই বিচারহীনতার যে সংস্কৃতি, এখান থেকে বের হয়ে আসার জন্য এই 24 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষটাই, এখন যে সরকার আসবে তারা সত্যিকারের দেশপ্রেমিক সরকার হবে, এবং দেশের এই জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে তারা করতে থাকবে। ঠিক বলেছেন আসলে সেলিম ভাই। আসলে আমাদের মেইন যেটা আমি বলবো,
আমি পার্সোনালি থিঙ্ক করি আইনের শাসনটা ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি ইংল্যান্ডে আমরা অনেক বছর ধরে আছি, আমিও আলহামদুলিল্লাহ 20 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট যেই সরকারে থাকুক, সে তার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, সে কখনো আইনের বাইরে না, আইনটা সবার জন্য সমান হওয়া উচিত। এই জিনিসটা কিছুদিন আগে শহীদ আহ, উসমান হাদি এই কথাটা বলে গিয়েছিল, সে যদি মারাও যায় তার এটার জন্য বিচার হয়, এই জিনিসটা তার দাবি ছিল। তো আশা করি আসলে নতুন সরকার যেটা আসবে তারা সেই ব্যাপারটা নিয়ে অবভিয়াসলি কাজ করবে, যে আইনের শাসনটা খুব জরুরি। আর আপনি যেটা বললেন যে প্রবাসী হিসেবে আপনি চাচ্ছেন যে একটা প্রবাসী বান্ধব সরকারও হোক, প্রবাসীদের একটা ফ্যাসিলিটিস দেখ। যদি মনে করেন সরকার আপনাকে কোনো সুযোগ দিল যে প্রবাসী হিসেবে দেশে বিনিয়োগের জন্য ইনভাইট করলো, আপনার আপনার কি ইচ্ছা? আপনি কি যাবেন বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করবেন, বা এখন আপনার কি ইচ্ছাটা কি? আপনি বাংলাদেশের কোনো কিছুতে ইনভলভ হতে চাচ্ছেন বা চান, যদি সরকার যদি আপনাকে সেই ধরনের সুযোগ দেয় প্রবাসীদের জন্য? অবশ্যই, কেন নয়? কারণ এটা আমার জন্মভূমি। আমার অধিকাংশ উম, মানে ফ্যামিলির মেম্বার্স এখনো দেশেই থাকেন, এবং ওখানেই আমার বেড়ে ওঠা, ওটাই আমার পরিচয়, ওটাই আমার প্রকৃত সত্তা, ওটাই আমার মাতৃভূমি। মানে ওখানের জন্য করবো না তাহলে কোন কোন জায়গার জন্য করব? যতই আমরা বাইরে থাকি, আপনি জানেন যে আমার জীবনের অধিকাংশ সময় আমি বাইরে থেকেছি। অত্যন্ত ইয়াং বয়সে আল্লাহ আমাকে এখানে এনেছিলেন। আমি যখন এসেছিলাম তখন 21 ইয়ার্স ওল্ড ছিলাম আমি। প্রায় 30টি বছর কেটে গিয়েছে আমার, কিন্তু তা সত্ত্বেও দেশে সামান্য একটা ঘটনা ঘটলে এখনো হৃদয় নাড়া দেয় আমাদের। এবং দেশের জন্য সবসময় আমাদের মনটা কাঁদে। এই প্রবাসীরাই হয় এরকম। তো অবশ্যই আমার সেরকম যদি সুযোগ থাকে, যদি আম, সেরকম পরিবেশ থাকে দেশে, এরকম যদি স্কোপ থাকে দেশে, যে যেখানে আমি মনে করি যে আমি যদি ইনভেস্ট করি সেই ইনভেস্টের রিটার্ন আসবে ইনশাআল্লাহ, কারণ ওখানে কোনো লাল ফিতার দৈরাত্য থাকবে না, ওখানে কেউ আমাকে ডিস্টার্ব করতে আসবে না, সেখানে আমি ফেয়ারলি যদি কিছু করতে পারি, আমি যদি দেখি সুযোগ আছে, আমার অবশ্যই অবশ্যই আগ্রহ আছে সেখানে। আম, নিজেকে নিজে যদি কিছু করে বাংলাদেশের সোসাইটিতে, বাংলাদেশের ইকোনমিতে কোথাও যদি সামান্য একটু ইম্প্যাক্ট আনতে পারি, সেটাই হবে আমার বিরাট এক সফলতা। ধন্যবাদ সেলিম ভাই। এখন আসতেছি আমি আসলে, যেহেতু এইগুলা ঘটনা বা ইলেকশন আমরা পাচ্ছি, যে যে জিনিসটার জন্য মূল রিজন সেটা হচ্ছে গিয়ে 24শে জুলাই। 24শে জুলাই আমার মনে হয় যে আপনি যেমন বলেছেন প্রবাস থেকে আমরা আসলে সবসময় আসলে বাংলাদেশের খবর নিতেছিলাম, যে যেখানেই ছিলাম। সো এই যে এখন যে একটা ইলেকশন হচ্ছে, আমি বলবো এটা একমাত্র 24-এর জন্যই আমরা এই ইলেকশনটা পাচ্ছি। সবাই যাচ্ছে এবং আমরা সবাই কিন্তু আসলে কথা বলছি, যে যেভাবে কথা বলছি, ওপেনলি কথা বলছি, সমালোচনা করছি। যে জিনিসটা ছিল না আগে, কিছু বললে হয়তো বা আহ, আপনি যদি প্রবাসে বসে কিছু বলেছেন তাহলে দেশে হয়তো বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের কোনো ধরনের কিছু একটা হয়েছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। বাট 24-এর যে আন্দোলনটা, এইটার জন্য যে যে একটা দাবি ছিল, সাধারণ মানুষ একদম মানে কম বয়স থেকে বুড়ো বয়স সবার একটা ইনভলভমেন্ট ছিল। কেউ যদি স্পেসিফিকলি, যেমন আওয়ামী লীগ অলওয়েজ দাবি করে 71 তাদের, শেখ মুজিবের অবদান ডেফিনেটলি আমরা অস্বীকার করতে পারবো না। শেখ মুজিব অবশ্যই মানে উনি লিড করেছিলেন 71-এ, এটা আমরা কখনোই অস্বীকার কেউ করে না, আমার বিশ্বাস কেউ করে না। 24-এ কেউ যদি স্পেসিফিকলি বলে একজন মানুষ লিড করেছে, এটা আসলে কেউ বলতে পারবে না। আমার মনে হয় সাধারণ আমজনতা সবার ইনভলভমেন্ট ছিল, সবাই গিয়েছে। কিন্তু এই যে 24-এর আন্দোলনের জন্য আমাদের যে একটা আশা ছিল যে আমরা একটা নতুন একটা কিছু করব, নতুন ধরনের একটা কিছু হবে, বাংলাদেশের নতুন রাজনীতি হবে, আপনার কি মনে হয় এই জিনিসটা কি আমরা পাইতে পারি এই ইলেকশনের পরে? আমি তো আশার বুক বেঁধে আছি। 24-এর যে যেই আন্দোলন হয়েছে, বিশাল আন্দোলন, যেই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং রেজিম পরিবর্তন হয়ে গিয়েছে। ফ্যাসিস্টের এখন আর আপনি শুধু ছোট একটা ব্যাপারেই বোঝাই যে তাদের যে হেড অফিস, তাদের যে আম, কি বলে এটা, যে তাদের ওই যে গুলিস্তানে যে তাদের যে প্রধান কার্যালয়, সেটা এখন হচ্ছে মানুষের হচ্ছে মানে ইয়ে প্রাকৃতিক কাজ সারার জন্য মানুষ ওখানে যায়, আর কোনো কাজে যায় না। এবং ওখানে যত সব খারাপ অসামাজিক কার্যকলাপ হয়, কারণ এটা ভূতুড়ে একটা জায়গাতে পরিণত হয়ে গেছে। এরকম তাদের বিভিন্ন জায়গায় হয়েছে। তো সেটা যাওয়ার পরে মানুষের তো প্রত্যাশা হচ্ছে যে সেই ধরনের সমাজ আর থাকবে না। এই যেই সমাজে
দুর্নীতি একেবারে মিনিমাম থাকবে। আমি বলবো না যে 0% হয়ে যাবে, এটা হওয়া যায় না, কিন্তু একেবারে মিনিমাম যতটুকু মানে সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং হচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে, মানুষের জন্য সরকার কাজ করবে, সরকারের নেতারা থাকবে জনগণ বান্ধব, মানে সরকারের যারা আছে তারা জনগণের জন্য কাজ করার জন্য তারা সর্বোচ্চ রকমের তাদের যা করণীয় তারা তা করবে, এবং দেশকে কারো গোলামিতে মানে আবদ্ধ করে ফেলবে না। এই ধরনের, এবং হচ্ছে যে শুধু মানুষ একটা ভোটাধিকার, ভোট প্রয়োগ করার উদ্দেশ্যে মানুষের সরকারের পরিবর্তন চায় নাই, কিংবা 24 হয় নাই, এটা বড় ধরনের পরিবর্তন চেয়েছে, যে টোটাল একটা পরিবর্তন। গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ঠিক আছে, তো আমরা চাই যে সেরকম গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্ট হচ্ছে যে শুধুমাত্র জনগণের স্বার্থ সিদ্ধির জন্য তারা কাজ করবে। এটা তাদের, এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তারা মনে করবে যে আমি যদি ঠিকভাবে কাজ না করি, আমার দেওয়া যে ডিউটি আমাকে দেওয়া হয়েছে সেটা আমি ঠিকমতো পালন না করি, তাহলে ঠিক 5 বছর পরে আমাকে কিন্তু কিক মেরে এখান থেকে বের করে দেবে, এবং আমাকে সংসদে জবাবদিহিতা থাকতে হবে। সেটা যাতে তারা মনে করে, সেভাবে সেভাবে যাতে তারা করে, সেটাই হচ্ছে যে মানুষ এখন প্রত্যাশা করছে। এবং আমি তো আশাবাদী, কারণ হচ্ছে 24 পরবর্তী সময়ে মানুষ, আমি দেখেছি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমি যেটা আঁচ করতে পারি, যে মানুষ তার ভয়েসটা বলে ফেলে। মানুষ কাউকে আহ, মানে সমালোচনা করতে, ক্রিটিসাইজ করতে, তার কোনো ভুল ধরিয়ে দিতে সামান্যতম কার্পণ্য করে না। আর আপনারা জানেন যে 24টা মূলত যাদের নেতৃত্বে হয়েছে, জেনজি, সেই জেনজি এগুলো তো একেবারেই বদার করে না। তারা তো হচ্ছে যে তারা আপনার কাছ থেকে কড়ায় গন্ডা হিসাব বুঝে নেবে। আর যদি সেটা না হয়, যদি সেই আগের মান্ধাতার আমলের, কিংবা এর আগে এতদিন যেভাবে চলেছে দেশ, সেভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু এই ধরনের আরেকটা ঘটনা ঘটার পুনরাবৃত্তি একসময় ঘটবে। 2024-এর পুনরাবৃত্তি আবার ঘটবে। এবং যদি এই ধরনের চলতে থাকে, তাহলে আবারও যারা এগুলা করবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। ঠিকই বলেছেন আপনি। আম, একটা জিনিস আমি জানতে চাবো আপনাকে, আপনি জেনজির কথা বলেছেন। এই ইলেকশনে আমরা দেখেছি অনেক অনেক নতুন প্রার্থীরা আছেন, বাট জেনজি যারা লিড দিবে, আগামীতে বাংলাদেশকে লিড দিবে, তাদের তাদের অংশগ্রহণটা প্রত্যাশামূলক হয়েছে কি আপনি মনে করেন? আসলে একটা জিনিস আপনি শুরুতেই যদি এক্সপেক্ট করি আমরা, যে একেবারে পিক আওয়ারে চলে যাবে, একেবারে সবচেয়ে ভালো অবস্থানে চলে যাবে, মানে তাদের, আপনি মনে হয় ইন্ডিকেশন দিচ্ছেন এনসিপির কথা, যে জেনজি। জেনজি, আমি একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিতে চাই। একটু আগেও আপনি বলছিলেন এই আন্দোলনে সবারই ভূমিকা আছে। এটা কিন্তু ওই এনসিপিতে যারা জড়িত আছে, প্রধান উদ্যোক্তা যারা, শুধু তারাই যে এই আন্দোলন করেছে তা নয়, কিন্তু তাদের অনেকে এটা নেতৃত্বে ছিল, কথা আমি মানি। তারা এখন এনসিপি যে দল সেটা করেছে, ফাইন, তাদের সেই অবশ্যই তাদের রাইট আছে, এবং তারা করেছে, রাজনীতি তাদেরকে ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি পক্ষান্তরে দেখেন, যদি আমি বলি যে অন্য দলের সাথে সংযুক্ত যারা, তাদের কি কোনো অবদান ছিল না এই 24-এ? অবশ্যই তাদের অবদান ছিল, এটা সম্মিলিত অবদান। মানে আমি যদি ইন কন্ট্রাস্ট যদি বলি, আপনি কি ওই ছাত্র দলের আবিদের অবদান ছিল না? ছাত্রদলের সভাপতি রাকিবের অবদান ছিল না? তেমনি ভাবে ছাত্র শিবিরের অন্যান্যদের যারা আছে, এদের অবদান ছিল না? অবশ্যই অবদান ছিল। তারা প্রত্যেকেই অনেক বড় জুলাই যোদ্ধা। তারা প্রত্যেকেই আমাদের, আসলে জুলাইয়ের ব্যাপারে আমি মনে করি যে এটা ডিভাইডেড করাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? এটা তো একটা, মানে আমাদের মা বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন, সাধারণ গৃহিণী মা যারা, যারা এই সমস্ত ব্যাপার নিয়ে মাথাই ঘামান না, তারা এমনকি তার হাজবেন্ড বা তার বাসায় কেউ যদি রাজনীতি নিয়ে কথা বলে, থামিয়ে দিতেন। হয়তো তারা বলতেন, এই তুমি চুপ করো, এটা এখন আমরা রাজনীতির কথা শুনতে চাই না, কিংবা আমি এটা শুনতে আগ্রহী না, এটার ব্যাপারে আমার তেমন কোনো সে নাই। তারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন, তারা পানি সরবরাহ করেছেন যারা আন্দোলনে যাচ্ছে তাদেরকে, তারা তাদেরকে উৎসাহ জুগিয়েছেন। সেই মায়েরা তার ইয়াং ছেলেকে পাঠিয়েছে যে হ্যাঁ, তাও তুমি যাও, তুমি মিছিলে যাও। তার এই পরিস্থিতিতে তার মানে হচ্ছে যে এখানে সবাই জুলাই যোদ্ধা। এখানে শুধু আমি এনসিপি কেই জুলাই যোদ্ধা বলবো তা না, বিএনপির এরাও জুলাই যোদ্ধা অবশ্যই, জামায়াতের মধ্যেও জুলাই যোদ্ধা আছে, এনসিপিতেও আছে। তো ঠিক আছে, এখন আমি এই কথাতে যদি আসি যে এনসিপি, তাহলে আপনি যেটা ইন্ডিকেশন দিয়ে কোয়েশ্চেনটা করেছেন, যে এনসিপি থেকে কি আপনি আরো বেশি কন্ট্রিবিউশন আশা করেছিলেন?
আম, তারা নবীন, আমি বলবো যেহেতু নবীন, তাদের তাদের অভিজ্ঞতা কম, একেবারে অভিজ্ঞতা কম। তারা যখন আন্দোলনটা শুরু করেছিলেন নিশ্চয়ই তারা সেই পর্যায়ে জানতেনও না যে এই আন্দোলনটা এত বড় আকার ধারণ করবে। দেশের আপামর জনগণ সবাই রাস্তায় নেমে আসবে এক পর্যায়ে, এবং এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হবে। কারণ আন্দোলনটা শুরুই হয়েছিল, আপনাদের সকলেরই মনে আছে, কোটা বিরোধী আন্দোলন হিসাবে এটা শুরু হয়েছিল। এটাকে শেখ হাসিনাই এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এত কথাবার্তা বলে, এত তাদের প্রতি খারাপ আচরণ করে, যেটা এক পর্যায়ে মানে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়ে গিয়েছিল। এটা সবাই আমরা জানি। তো সেই সময় এই নেতৃবৃন্দ জানতেনও না যে তারা এত বড় একটা কাজের মধ্যে তারা ঢুকে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ সফলকাম হয়েছেন সবাই। সফলকাম না হলে এনাদের কিন্তু অনেক বড় বিপদ হতো, এটা সবাই আমরা জানি। তো এনাদেরকে এনারা যে যে পর্যায়ে আছেন, এনারা অনেক বেশ কিছু সিটেই তো তারা দাঁড়িয়েছেন। অনেক অনেক সিটে তারা হয়তো বা ভালো করবেন। তো আমি তাদেরকে সাধুবাদ জানাই। তো স্লোলি হলেও তো গ্রো করবে। আমি মনে করি যে এই নির্বাচন তাদের অ্যাসিড টেস্ট। এই নির্বাচনে যদি তারা আর একটু ভালো করে, যতটুকুই করে, পরবর্তীতে দলকে যদি তারা ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারে, কারণ তাদের দল কিন্তু একবার ভেঙেছে। এই যে এই স্পেশালি বেশ একটা ভাঙন হয়েছে যখন তারা জামাতের সাথে জোট করতে গিয়েছে। তখনই সেই রাতে আপনি জানেন যে বড় বড় বেশ কিছু নেতা নেত্রী তারা বের হয়ে যান। খুব উল্লেখযোগ্য একজন যেমন তাসনিম জারা, অত্যন্ত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত মানে যোগ্যতা সম্পন্ন একজন। তার দেশকে দেওয়ার অনেক কিছু আছে। সে বের হয়ে যেতে বাধ্য হয়েছে, বের হয়ে গিয়েছে। তবু আমি এই নতুন দলকে মানে রাজনীতিতে সাধুবাদ জানাই, রাজনীতিতে ওয়েলকাম জানাই। দে শুড এক্সারসাইজ দেয়ার ডেমোক্রেটিক রাইট, এবং তারা এগিয়ে মানে তাদের একটা ভূমিকা থাকবে, প্রেশার গ্রুপ হিসেবে থাকবে এই দেশে, এটা আমি চাই। ঠিকই, আমরাও আশা করব যারা নতুন জেনারেশন আছেন তাদেরকে যে কোনো ব্যাপারে, দেশের যে কোনো বিষয়ে অবশ্যই মতামত তুলে ধরতে হবে, সরকারকে প্রেসারে রাখতে হবে। কারণ আমাদের একটা শক্তিশালী যদি বিরোধী ভয়েস না থাকে, সরকার কিন্তু স্বৈরাচার হয়ে যায়, যেটা আমরা গত 17 বছরে দেখেছি। সো এই দেশে যেমন একটা শক্তিশালী বিরোধী দল থাকে, এই জন্য সরকার চাইলেই অনেক কিছু করতে পারে না। তো বাংলাদেশে এই ধরনের কিছু একটা হবে আশা করতেছি। সেলিম ভাই, যেহেতু শেখ হাসিনার কথা বললেন, আওয়ামী লীগ অটোমেটিকলি আসে। 17 বছর শুধু আমার মনে হয় 14তে বিএনপি ইলেকশনে অংশগ্রহণ করেছিল, 18তে নামমাত্র, না 14তে, সরি 14তে বয়কট করেছিল, 18তে নামমাত্র করেছিল, আর 24-এ তো ছিলই না। সো আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া ইলেকশনটা কতটুকু ফেয়ার হবে? আমার মনে হওয়ার চেয়েও দেশের জনগণ যেটা মনে করে, অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন ফেয়ার হবে। তারা বাংলাদেশের রাজনীতি করার মতো সকল ধরনের রাইট তারা হারিয়ে ফেলেছে। জনগণ সেই ম্যান্ডেট 2024-এ দিয়ে দিয়েছে। জনগণ তাদের কথা বলে দিয়েছে। ওই যে বললাম যে গৃহিণী পর্যন্ত, মা নেমে গিয়েছেন, তার ইয়াং ছেলেকে জোর করে ঠেলে পাঠিয়ে দিয়েছেন যে তুমি যাও এখন, তুমি এখন যুবক, তোমার এখন সময় এই আন্দোলনে অংশগ্রহণ করার। মানুষ কোন পর্যায়ে গেলে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয়? তার মানে সে তার মতামত সেদিন দিয়ে দিয়েছে। এই বিপ্লব হয়েছে, ওই মানুষের মতামত বোঝা হয়ে গেছে সেই দিনই যে আওয়ামী লীগ, তারা রাজনীতি করার যোগ্য নয় বাংলাদেশে। তারা হাজার হাজার মানুষকে মেরেছে, কত মানুষকে তারা গুম করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে। এখন তারা আয়েশি জীবনযাপন করছে সেই টাকাগুলো দিয়ে। এবং তারা সবচেয়ে বড় যে রং কাজটা করেছে, আমাদের দেশের মানে প্রত্যেকটা সেক্টরকে তারা মানে একেবারে কন্ট্রোলে দিয়ে দিয়েছে ইন্ডিয়ার। তারা আমাদের আর্মির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইন্ডিয়ার এজেন্ট, তারা সচিবালয়ে ঢুকিয়ে দিয়েছে ইন্ডিয়ার এজেন্ট। আমি তো বলবো যে বাংলাদেশে আসলে সবচেয়ে বড় ইন্ডিয়ার এজেন্ট ছিলেন শেখ হাসিনা স্বয়ং। রয়ের প্রধান এজেন্ট বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা স্বয়ং। তো আমাদের দেশটাই পরিচালনা করতো রয়ের একজন এজেন্ট। আমাদের রয়ের একজন মানে তার প্রেসক্রিপশনে আমাদের দেশে কে কে কি করবে, কোথায় কি করবে, আমরা কার সাথে একটা চুক্তি করব, চায়নার সাথে করব কি করব না, এগুলো ঠিক হতো কোথায়? দিল্লিতে। দিল্লিতে রয়ের কোনো এক কিছু লোকের টেবিলের মধ্যে যে ঠিক রয়ের যে আমাদের সংক্রান্ত যে তাদের ডিপার্টমেন্ট আছে বা সাব ডিপার্টমেন্ট আছে, সেখানে এটা নির্ধারণ হতো। আমাদের ভাগ্য সেখান থেকে নির্ধারণ হতো। এক আদানিকেই তারা এমন অসম একটা চুক্তির মাধ্যমে আমাদেরকে দীর্ঘ দিনের জন্য আমাদেরকে ফাইন্যান্সিয়ালি বিশাল এক লসের মধ্যে ফেলে দিয়েছে।
চুরির একটা সীমা থাকে, সেই সীমা মানে বহুগুণ তারা ক্রস করে ফেলেছে। তো তাদের ছাড়া নির্বাচন, আমি ব্যক্তিগতভাবে তো অত্যন্ত হ্যাপি তাদের নির্বাচন করে, তাদের প্রশ্নে ওঠে না তাদেরকে সুযোগ দেওয়ার। কারণ হচ্ছে যে এরা সরাসরি দেশদ্রোহী। আপনি যদি দেশের বিরুদ্ধে কাজ করেন, আপনি যদি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেন, তাহলে আপনি দেশদ্রোহী। তো দেশদ্রোহী কেউ রাজনীতি করবে, ভোট চাইবে, দেশদ্রোহী কেউ আমাদের এই সমাজে এভাবে থাকবে। দেশদ্রোহীর আসলে তো হচ্ছে প্রকৃত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমাদের সংবিধানে। তাদের জন্য তো সেটাই। তো তাদের সেটাই মানে এক পর্যায়ে মানে রায় হয়েছে, আগামীতে আরো হবে ইনশাআল্লাহ। তো এইগুলা আসলে তারা আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে যাবে। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, আল্লাহ কবে তাকে উঠায় সেটা আল্লাহই ভালো জানেন। তো সেই পর্যন্ত হয়তো একটা কিছু কিছু লোক বিভিন্ন জায়গা থেকে হয়তো বা কিছু কিছু আওয়াজ তুলবেন, তার যে সাঙ্গপাঙ্গরা আছে কিছু। এছাড়া এর এনার তো একদিন শেষ হবে। তো এনার শেষ হওয়ার পর আমার মনে হয় এরা ছিন্ন ভিন্ন হয়ে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না একটা পর্যায়ে গিয়ে। এরা এরা আর অপ্রাসঙ্গিক হয়ে যাবে সম্পূর্ণরূপে। জাদুঘরে রেখে দেওয়ার মতো ব্যাপার হয়ে যাবে। সো এদের ছাড়া নির্বাচন, এটাই হতে হবে, এটাই ঠিক আছে, এবং আমি এটাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করি। এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলতে চাই, আপনি একটা পয়েন্ট বলেছেন যারা দেশের বাইরে থেকে তারা আওয়ামী লীগ চাচ্ছেন বিভিন্ন ধরনের আম, ভোটের এগেনস্টে সুর তুলতে। আমরা প্রায়ই দেখি এটা আসলে গত বেশ কিছু বছর থেকেই আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এমন রাজনীতি করেন, তারা সরকারে না থাকলে দেশের বাইরে চলে যেতে হয়। তো এই ধরনের রাজনীতির পরিবর্তনটা তো হওয়া উচিত। জুলাইয়ের পরে তো আমরা এটাই আশা করি, এই যে আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে মানে পালিয়ে গেছেন, এখন দেশের বিরুদ্ধে আসলে কাজ করবেন, যেহেতু দেশের বাইরে থেকে কাজ করবেন তাদের দেশের বিরুদ্ধে। তো তাদের এতটুকু শক্তি নাই বা এতটুকু মানে সাহস নাই যে দেশে গিয়ে কাজ করা। মানে এই ধরনের রাজনীতি আমরা কেন করব, যে আমি দেশেই থাকতে পারলাম না, দেশ থেকে পালিয়ে যাইতে হইলো। তো এটা আপনার কি মনে হয়? কেউ পালিয়ে যায় কেন? হ্যাঁ, যেমন একটা চোর কিছু চুরি করলে সে পালিয়ে যায়। হ্যাঁ, সেটা কি কেন যায়? সে একটা চুরি করেছে মানে তার কৃতকর্মের জন্য যায়। তো কোনো ব্যক্তি, সেটা যেই হোক, একজন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি নিজে একজন ব্যবসায়ী, এরকম ঘটনা ঘটে না? ব্যবসা থেকে চুরি করেছে কেউ, একজন এমপ্লয়ি, সে চুরি করে কি ওখানে বসে থাকবে? সে তো পালিয়ে যাবে। তো ওই এই ধরনের যারা মানে অসৎ রাজনীতিবিদ আছে, যারা শুধুমাত্র রাজনীতি করে নিজের আখের গোছানোর জন্য, এবং নিজে প্রচুর মানুষের টাকা মেরে দেয়, এবং হচ্ছে যে সব রং কাজগুলো করে, তার আধিপত্য বিস্তারের জন্য অনেকের জীবন নাশও করে তারা। তো এই রকম ব্যক্তি যারা, তারা পালিয়ে যায়। কিন্তু আমি এই 24 পরবর্তী সময়ে গত এই 1.5 বছরে আমি দেখতে পাচ্ছি যে স্পেশালি এখন তো দুটা জোট কাজ করছে, তারা বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে যাই বলুক না কেন, একটা টলারেন্স আছে, আমি দেখতে পেরেছি মিনিমাম টলারেন্স আছে। অ্যাগ্রেসিভ সেই লেভেলে নাই। তো এটা তো রাজনৈতিক কারণে বাকবিতণ্ডা থাকবে, মতের অমিল থাকবে, এবং নিজের প্রচার করতে গিয়ে অন্যের যেই ভুল ত্রুটিগুলো আছে সেগুলো নিয়েও বলবে। তো সেটা প্র্যাকটিসেরই একটা অংশ, রাজনৈতিক প্র্যাকটিসের একটা অংশ, মানে এটাই একটা পলিটিক্স। হাউএভার, এরকম ঘটনা আমার মনে হয় যে ভবিষ্যতে এই লেভেলে মানে খুব মানে অদূর ভবিষ্যতে ঘটবে না। দূর ভবিষ্যতে মানে আজ থেকে 50 বছর পরে তখন পৃথিবী কেমন থাকে আমরা বলতে পারি না। মানুষের কাছে আরো কত ডিজিটাল ডিভাইস থাকে, আরো কিভাবে কি অ্যাক্সেস করবে, ভোট মানুষ কিভাবে প্রয়োগ করবে, সরকার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ইট কুড বি বিগ মানে বিরাট ডিফারেন্স থাকতে পারে আগামী 50 বছর থেকে এখনকার 50 বছরের, এখনকার সময়ের মধ্যে। তো তখনকারটা আমি এখন বলতে পারছি না, কেউই পারবে না। একমাত্র আল্লাহই জানেন। কিন্তু কিন্তু মানে এই নিকট ভবিষ্যতে মানে আগামী কিছু যে সরকার আসবে, সেই সরকার যে ঠিক শেখ হাসিনা রেজিমের মতো অ্যাক্ট করবে, সেই সরকারে যারা থাকবে তারা সেটা করবে, এটা আমি বিশ্বাস করি। এটা করতে পারবে না। করলে তাদের আসলে বিরাট নিজেদের পায়ে নিজে কুড়াল মারা হয়ে যাবে। এই যে গত 24 থেকে যারা শিক্ষা নেয় নাই, তারা কিন্তু আসলে একসময় মানে আস্থা করে নিক্ষিপ্ত হবে। সেলিম ভাই, আপনি গত কিছুদিন আগে দেখেছেন কিনা জানি না, তারেক জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক জিয়াকে প্রশ্ন করা হয়েছিল, আই থিঙ্ক রয়টার্স থেকে, যে যদি তারা সরকার গঠন করেন, জামায়াত যদি বিরোধী দল হয়, তাহলে তাদের সাথে কি, তাদের জামায়াত থেকে কাউকে কি সরকারে নেওয়া হবে কিনা। সো তারেক জিয়া উত্তর দিয়েছেন, আসলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার আমাদের। So,
আপনি যেহেতু ইংল্যান্ডে আছে, আমরা ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডে আপনি দেখেছেন আমাদের বিরোধী দল যেই থাকুক, যেমন এখন কনজারভেটিভ, তাদের একটা শ্যাডো মিনিস্ট্রি আছে। সো এই যে তারেক জিয়ার কথাটা আমি আসলে এক প্রকার সাপোর্টই করি। আসলে আমাদের বিরোধী দল ছিল না বলেই শেখ হাসিনা ফেসিস্টে রূপান্তরিত হয়েছিলেন, কারণ তার বিরোধী দলটাই ছিল তারই গৃহপালিত পশুর মতোই অনেকটা। সো এখন যেই আসুক, আপনি কি মনে করেন ঐক্যমত্যের একটা সরকার আসা উচিত, অথবা টোটালি ডিফারেন্ট দুইটা সরকার এবং বিরোধী দল থাকা উচিত? আপনি কি চাচ্ছেন ঐক্য সরকার নাকি আলাদা দুইটা মানে পার্টি? আমি মনে করি অবশ্যই তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, উনি অবশ্যই সঠিক একটা কথা বলেছেন, এবং এটাই তো হওয়া উচিত, এটাই তো বাঞ্ছনীয়, এটাই তো নর্মাল প্র্যাকটিস, যে একটা দল থাকবে সরকারি দল, বা একটা জোট, বা কয়েকটা দল মিলে একটা সরকারি দলের অংশ হিসেবে থাকবে, আর বিরোধী দল বা বিরোধী জোট থাকবে, এর মধ্যে মেজর একটা দল থাকতে পারে, অন্যান্য আরো দল কিছু থাকতে পারে যারা বিরোধী আসনে আছে। এটাই তো, এবং তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। আপনি যে শ্যাডো মিনিস্ট্রি বলেছেন, শ্যাডো মিনিস্ট্রি হচ্ছে যে রিলেটেড যে মিনিস্ট্রিটা আছে, সেখানে যে মিনিস্টার আছে তাকে তার কাউন্টার পার্ট হিসাবে, অ্যাজ আ বিরোধী দলের কাউন্টার পার্ট হিসাবে কাজ করবে। তো এটা গুড প্র্যাকটিস, এটাই হচ্ছে ওয়েস্টমিনস্টার স্টাইলের ডেমোক্রেসি, এবং বিশ্বের বেশ প্রায় সমস্ত দেশে এটা আছে। যদি সকলে মিলে সরকার গঠন করতেই হয়, তাহলে তো 5ই আগস্টের পরেই করা যেত, তাহলে আর নির্বাচন দরকার কি? নির্বাচন মানেই তো হচ্ছে যে একদল জিতবে, আরেক দল হারবে, একদল ক্ষমতায় থাকবে, আরেক দল বিরোধী দলে থাকবে, এবং শক্তিশালী বা এফেক্টিভ বিরোধী দলেরও প্রয়োজন আছে। ঠিক আছে? আমি হয়তো এই পডকাস্টের শেষের দিকে আমার কিছু প্রেডিকশনের কথা আমি বলবো, কিন্তু তারপরে আমি চাবো যে বিরোধী দলের একেবারেই যাতে কেউ মানে সরকারি দল করতে গিয়ে কেউ যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে না পেয়ে যায়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা চাওয়া। অবশ্যই আমার একটা ব্যক্তিগত চয়েস আছে কোন দলকে আমি সাপোর্ট করি, সেই দলই আমি চাই ক্ষমতায় যাক, সেই দল ভালো করুক এটা চাই, সেই দল জনগণের জন্য কাজ করুক সেটাও চাই, কিন্তু বিরোধী দলকেও একটা ভূমিকা রাখতে হবে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আমি ওনার কথার সাথে 100% বা 100% আমি একমত। আপনার কি মনে হয় মিডিয়া গত 1.5 বছরে, আমরা অবশ্যই অবশ্যই মিডিয়া অবশ্যই ওপেনলি কথা বলছে, সবাই যে যখন যা দাবি সবাই ফেসবুকে আমরা করছি, এখন ফেসবুকটাই আসলে এখন মেইন মিডিয়া হয়ে গিয়েছে। সো সবাই দাবি করছে। সো মিডিয়া কি এখন কি সেন্সরড, বা আগামীতে কি হইতে পারে? মিডিয়া কি ওপেনলি কাজ করতে পারে? আওয়ামী লীগের সময় তো দেখা গিয়েছিল যে মিডিয়া কোনো কথাই বলতে পারে না, সবাই তো এক একটা মানে সংবাদ সম্মেলন হচ্ছিল, শুধু শেখ হাসিনার গুণ কীর্তন করা হচ্ছিল। এই জিনিসটার কি পরিবর্তন হবে আগামীতে আপনি মনে করেন? নিশ্চয়ই, ইনশাল্লাহ হবে। আমি আহ, যেহেতু আমি একটু আগে বলেছি আমার প্রেডিকশন, আমি আশা করি যে, আমি শুধু প্রেডিকশন করি না, যেহেতু আমি একসময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করতাম, আমি কলেজ লাইফে, এবং আমি ছাত্র সংসদেও ছিলাম, এবং আমি মনে প্রাণে এখনো হচ্ছে যে জাতীয়তাবাদী শক্তির সপক্ষে আমি থাকি। তো বিএনপি ইনশাল্লাহ যদি ক্ষমতায় যায়, তাহলে আমি মনে করি যে, আমি দেখেছি জনাব তারেক রহমান এমন ব্যক্তি যে, ওনাকে আপনি ওনার সামনে যদি অতিরিক্ত তাকে প্রশংসা করতে থাকেন, উনি থামিয়ে দেন। হ্যাঁ, যেমন ওনার ইয়েতে, এই যে এই রিসেন্ট বেশ কিছু জনসভায় উনি নিজেই বলেছেন, আমার পরিচয় দিতে হবে, আমাকে তো আপনারা চেনেন। উনি শুরু করে দিলেন কথা বলা দাঁড়িয়ে। তারপরে হচ্ছে যে, কেউ যদি তার নামে ব্যাপক বিশেষণ দিয়ে, লম্বা 2 মিনিটের বিশেষণ এই দিয়ে দিয়ে অনেক বড় কথা বলে তারপরে ওনার নামটা অ্যাড্রেস করতে চান, তখন উনি কিন্তু থামিয়ে দেন। তো উনি দেখেছে যে খুব সহসা ওনার ওনার আচার ব্যবহার অত্যন্ত মার্জিত, অত্যন্ত মানে মানে নিপাট একটা ভদ্রলোকের ব্যবহার ওনার। তো উনি নিশ্চয়ই ওই শেখ হাসিনার স্টাইলের যে সাংবাদিক সম্মেলন, যেটা হচ্ছে যে জাস্ট গুণ কীর্তন করা, আপনি যেটা বললেন হচ্ছে যে তেল বলা হতো যে তেল মারা ছাড়া, এগুলা আমার মনে হয় না উনি এগুলো ভালো চোখে দেখবেন বা টলারেট করবেন, কিংবা এগুলোকে একসেপ্ট করে উনি এইভাবে চলতে দিবেন, আমার মনে হয় না। এবং ওপেনলি মানুষ কথাবার্তা বলতে পারবে, ওপেনলি যদি সরকারের সমালোচনার যোগ্য কোনো কথা থাকে, সরকারকে ধরিয়ে দেওয়ার মতো কোনো ভুল থাকে, সেটা সংবাদ মাধ্যম করতে পারবে। সেটাই তো আমরা চাই, এবং সেটার জন্য এগুলো কম্বাইন্ডলি অনেকগুলো জিনিস মিলেই 24 সৃষ্টি হয়েছে। তো 24-এর এটা একটা বিরাট পার্ট, যে আপনি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, মিডিয়ার স্বাধীনতা থাকবে, মিডিয়া আপনাকে যৌক্তিক সমালোচনা করবে, এবং সেই সমালোচনা আপনি মানে আমলে নিবেন, নিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন। তো এটা আমার মনে হয় যে বিএনপি এটা টলারেট করবে। আর পক্ষান্তরে আমি এট দ্য সেম টাইম আরেকটা কথা আমার বলে রাখা উচিত, যেহেতু আমি একটা পডকাস্টে এসেছি এবং আমি কোনো দলের কোনো পদে নাই,
যদি অন দ্য আদার হ্যান্ড যদি এই ধরনের ঘটনা ঘটে যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, আমিও আশা করব যে তারা যাতে এরকমটাই করে, যেটা এই মাত্র যেগুলো বললাম সেরকমটা, যে দেশে অন্তত পক্ষে যে ওই তেল মারার রাজনীতি সেটা যাতে না থাকে। তেল মারার রাজনীতি মানেই হচ্ছে যে আপনি তেল মেরে আপনার কোনো একটা ফায়দা আপনি লুটতে আসছেন এখানে। সাংবাদিকরা সব বিভিন্ন, এক একজন সাংবাদিকের শত শত কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে ব্যাংকে। তারপরে হচ্ছে তাদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, তাদের ক্ষমতা হয়ে গিয়েছিল লাইক বড় বড় মন্ত্রীদের মতো। তো এই ছিল তো সংবাদপত্র বা মিডিয়া কর্মী বা টিভি মিডিয়া কর্মীদের বা সাংবাদিকদের এই অবস্থা, বেশ কিছু সাংবাদিকদের। তো সেটা আমার মনে হয় না পুনরাবৃত্তি হবে, কারণ এটা 24 থেকে অনেকেই শিক্ষা নিয়েছেন, এই ঘটনা আশা করি না আর ঘটবে ইনশাআল্লাহ। আমরা আমরা সেটাই আশা করছি আসলে। মানে আমরা যে নতুন একটা বাংলাদেশ দেখতে চাচ্ছি, আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে, আমরা যেটা চাচ্ছি সেটা আশা করি দেখতে পারবো। সেলিম ভাই, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে, আসলে পডকাস্টের শেষ পর্যায়ে। শেষ করার আগে, যে দলীয় সরকারে আসলে আপনি যেটা বলেছেন জামায়াত, এখন আসলে টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে দুইটা গ্রুপ, আইদার বিএনপি অথবা জামাত, যে কোনো একজন আসবে। আমি একজন সিলেটি হিসেবে খুশি অবশ্য, কারণ আইদার সিলেটি জামাই অথবা সিলেটি একজন আমাদের সরকার প্রধানমন্ত্রী হবেন। সো যাই হোক, আহ, যেই সরকারে আসবেন, আমরা আগামীতে, এখন এমপি অনেকে হয়ে, মানে ইলেক্টেড হয়ে গিয়েছেন বা মানে পার্টি থেকে নমিনেশন পেয়েছেন। সো আগামীতে আমরা কি মনে করেন যে এইবার যে গণভোটের একটা ছিল যে প্রাইম মিনিস্টার দুইবার হতে পারবেন না, সো এই যে এমপিদের ক্ষেত্রেও কি এই ধরনের কিছু একটা চেঞ্জ আসতে পারে মনে করেন আগামী, মানে আমাদের কোনো রুলস আমরা কি চেঞ্জ করে এটা কি কোনো করতে পারবো যে এমপিরাও 2-3 বছর, 2-3 টার্ম, যদিও এই দেশে এটা হইতে পারেন, আপনি অনেকবারই এমপি হইতে পারেন, বাট নতুন নেতৃত্বটা যে আসার জন্য যদি সবাই আসন ধরে থাকেন, অনেকে 7বার 8বার 9বার করে এমপি হয়েছেন, সো ওইখান থেকে কোনো নতুন নেতায় উঠে আসতেছে না। সো আমাদের এই প্র্যাকটিসটা যদি না আসে, যে নতুন নেতৃত্ব কি হবে, তো আগামী সরকার কি এই ধরনের কোনো পরিবর্তনের ব্যাপারে কোনো কাজ করতে পারে, বা আপনার মতামতটা কি? এটা আসলে এই ধরনের তেমন প্র্যাকটিস সারা পৃথিবীর কোথাও দেখা গিয়েছে বলে আমার জানা নাই। যে আমি ইউকে সম্পর্কে জানি এবং অন্যান্য কয়েকটা কান্ট্রি সম্পর্কে জানি যে এমপি হওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস, যে আম, কত টার্ম এমপি হতে পারবেন ম্যাক্সিমাম, এই ধরনের রেস্ট্রিকশনস মনে হয় না। খুব একটা এই ধরনের প্রস্তাব, কোনো কার্যকর প্রস্তাব কিংবা এই ধরনের প্রস্তাব নিয়ে কোনো আলোচনা এখনো তো হচ্ছে বলে আমি দেখছি না, বা এই ধরনের প্রস্তাব মনে হয় না কখনো গৃহীত হবেও। এটা আমার মনে হয় খুব একটা প্রয়োজনীয় না। নেতৃত্ব বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, শুধু এমপি হওয়াই কি নেতৃত্ব দেওয়া? দেশের জন্য তো বিভিন্ন ভাবে কাজ করা যায়। তো রাজনীতির বিভিন্ন ধরনের পদ মর্যাদা এবং এগুলো আছে। এমপি থাকে একজন, একজন আবার থাকে উপজেলা চেয়ারম্যান, কেউ ইউনিয়ন পরিষদ লেভেলে থাকে, কেউ হয়তো বা টেকনোক্র্যাট লেভেলে মন্ত্রী থাকে, কেউ বিভিন্নভাবে সংযুক্ত থাকে জনকল্যাণে। তো এমপিদের এই রেস্ট্রিকশনস নিয়ে আমার মনে হয় না এখন সহজে এই ধরনের কোনো আলোচনা কারো মাথায় আছে। এটা মনে হয় না খুব একটা প্রয়োজনীয়। তো এটা জনগণ চাচ্ছে এমপিকে, সেই এমপিকে আবার অনেক সময় দেখা যায় যে সেই এমপি যদি জনপ্রিয়তা না থাকে, সেই এমপি যদি সঠিকভাবে কাজ করে নাই, এবং সেটা হয়তো দল তো এমপিকে তাকে মানে ক্যান্ডিডেটসি তাকে পরিবর্তন করে পরবর্তীতে নতুন কাউকে দেয়, এরকম তো অসংখ্য উদাহরণ আছে। আগের বার উনি ফেল করেছেন, কারণ হচ্ছে যে ওনাকে পাবলিক পছন্দ করে না, কারণ উনি কিছু রং কাজ করে ফেলেছিলেন, কিংবা উনি আশানুরূপ সার্ভিস দিতে পারেন নাই। সো ওনাকে দলও চেঞ্জ করেছে, এটা অ্যাভেলেবেল ঘটনা ঘটনা ঘটেছে। সো নতুন নেতৃত্বের কিন্তু সুযোগ থাকছে, দল তো দেখবে না যে শুধু আগে সে এমপি ছিল বিধায় তাকে বাই ডিফল্ট তাকে আবারও তাকে নমিনেশন দেওয়া লাগবেই। দলে যদি সেই মানে ডেমোক্রেটিক চর্চাটা থাকে যে তার চেয়ে যোগ্য ব্যক্তি ওই আসনের জন্য আরেকজন আছে, পরবর্তীতে তাকেই নমিনেশন দেওয়া উচিত হবে। তো সেটা আস্তে আস্তে আসলে কালচার চেঞ্জ হচ্ছে বলে আমার মনে হয়। ডেফিনেটলি 24 পূর্ববর্তী যে কালচার ছিল সেটা সেম অবস্থায় বাংলাদেশ আর কোনোদিনও আসবে না বলে আমি মনে করি ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস। এবং সেই ওই একই এমপি বারবার আজীবন মৃত্যুর আগ পর্যন্ত, কিংবা উনি একেবারে প্রচণ্ড বয়স্ক হয়ে গিয়েছেন, ঠিকমতো চলাফেরাই করতে পারেন না, এই ব্যক্তিকেই এমপি করতেই হবে, এরকম মনে হয় না আর ভবিষ্যতে সেরকম হবে আর কি। আমি তো এইবার অন্তত দেখছি সেরকম না, অনেক নতুন প্রার্থী আছে যারা জীবনে প্রথমবারের মতো এমপি পদে নির্বাচন করতে যাচ্ছেন, এরকমই বেশি আসলে।
ঠিক আছে, সেই আগের ওনারা এখন আর সেভাবে নাই কিন্তু, কিংবা তাদের পরবর্তী জেনারেশন চলে এসছে, ইয়াংস্টার প্রচুর এবারে নির্বাচনে। এবং আপনার অবগতির জন্য যে আমার বদ্ধমূল ধারণা, এবারের যে সংসদ হবে ইনশাআল্লাহ, এই সংসদের সাংসদদের সবার মিলিয়ে যে এভারেজ এজ হবে, বয়স যেটা হবে, এভারেজ বয়স, সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ইয়াংগেস্ট হবে। সবচেয়ে কম এভারেজ বয়সের মানুষ টোটাল মিলে, মানে কম বেশি বয়সের আছে, এভারেজ করলে যে বয়সটা হয় সেটা হবে যে সবচেয়ে কম বয়সের। ইনশাল্লাহ আশা করছি আমরা সুন্দর একটা নতুন একটা সরকার পাবো। যাই হোক সেলিম ভাই, আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের সময় আসার শেষ হয়ে এসেছে। যাওয়ার আগে আহ, আপনার কাছে মানে আমাদের দর্শকদের জন্য আপনার শেষ কিছু কথা, সেই সাথে সাথে আগামী যেই সরকার আসুক, বিএনপি আসুক, জামায়াত আসুক, আগামীতে আমরা কি ধরনের সরকার চাচ্ছি, আপনার কি এক্সপেকটেশন, প্রবাসী হিসেবে কি এক্সপেকটেশন, আপনি একজন লয়ার, আপনি বাংলাদেশের আইনের ব্যাপারে কি এক্সপেকটেশন, আপনার শেষ কিছু কথা যদি বলতেন। আমি এক পর্যায়ে প্রথম দিকে বলেছিলাম যে আমার চাওয়া হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে দুর্নীতিমুক্ত সমাজ হবে। দুর্নীতি একেবারে লো লেভেলে চলে আসতে হবে। সময় দিতে হবে সরকারকে, ইনশাল্লাহ এটা তারা, তাদের সে টার্গেট থাকতে হবে, চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ লেভেলে, যে এটাকে যতটুকু টলারেটেড পর্যায়ে নিয়ে আসা যায়। তারপরে রুল অফ ল, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা যাতে আম, সেটা যাতে দূর হয়, অন্তত মানুষ যাতে বিচার পায়। সেই বিচার পাওয়ার জন্য যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ, যার আম, অর্থ সম্পদ নাই, যার অন্য কোনো দিক থেকে ক্ষমতা নাই, তার সাথে ন্যায় বিচার যাতে হয়, সেটা সরকারের দায়িত্ব থাকবে, সরকার তার পক্ষে কাজ করতে হবে। সরকার যাতে পাওয়ারফুল যে আছে তার পক্ষে থাকে না, সেটাই হচ্ছে আমি চাই। তারপরে হচ্ছে যে জবলেস যারা আছে তাদের জন্য জবের ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে দ্রব্যমূল্যকে সহনশীল পর্যায়ে রাখা। কারণ হচ্ছে এটা বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে এটা কোনোদিন দেখা যায় না যে কমে। কোনো একটা অজুহাতে যদি একটা দাম বাড়ে, একটা তেলের দাম বেড়ে গিয়েছে এই জন্য সমস্ত পণ্যের দাম বেড়ে গেল, খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেল, তেলের দাম যখন আবার পরবর্তীতে কমে আগের জায়গায় চলে গেল, সে খাদ্যদ্রব্য যে একবার দাম বেড়েছিল সেটা আর কমলো না। এইটা যাতে না হয়, এটা যৌক্তিকভাবে যাতে হয়, এটা কমানোর জন্য আরো অনেক কিছু একসাথে লিঙ্কড এটার সাথে, যেমন এই যে খাদ্যদ্রব্যগুলো পরিবহন করা হয়, এটার জন্য পথে পথে আমরা জানি যে বহুকাল যাবৎ চাঁদা দিতে হয়। তো এইগুলো যাতে না থাকে, এই যে বিভিন্ন সিন্ডিকেট, এইগুলোও যাতে না থাকে। তো সাধারণ মানুষ যাতে পেট ভরে খেতে পারে, দেশের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, বিদেশ থেকে যাতে বিনিয়োগ আসে, প্রবাসী বান্ধব যাতে হয়, প্রবাসীরা দেশে গেলে সামান্য একটু সম্মান চায়, সেই সম্মানটা যাতে দেওয়া হয়, প্রবাসীদেরকে যাতে রিকগনাইজ করা হয় যে তারা রেমিটেন্স যোদ্ধা, প্রপারলি রিকগনাইজ করা হয়, শুধু মুখে বললে হবে না, তাদেরকে সমস্ত ক্ষেত্রে তাদেরকে সেই ধরনের সম্মান এবং সুযোগ যাতে তাদের দেওয়া হয়, আমি সেটাই চাই, সেই ধরনের সরকার আমি চাই। ধন্যবাদ সেলিম ভাই, আমার পডকাস্টে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এত সময় আমাদের সাথে ছিলেন, কষ্ট করে আমাদের কথা শুনেছেন। সেলিম ভাই থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কথা জেনেছি। আশা করব আগামী দু একদিন পরেই আসলে ইলেকশন, আমাদের ইলেকশনে আমরা আশা করতেছি একটা সুন্দর একটা ইলেকশন হবে, সেই সাথে সাথে এমন একটি সরকার আসবে যেটার জন্য সাধারণ জনগণ, সাধারণ জনতা 24শে জুলাইতে তাদের অনেকের ছেলে মেয়ে, অনেকের বাবা, অনেকের অনেক অনেক কিছু হারিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, তাদের যে অবদান, সেই অবদানকে যাতে আমরা স্বীকার করতে পারি, তারা যেটার জন্য তাদের যে স্যাক্রিফাইস করেছেন সেটার জন্য আমরা ফুলফিল করতে পারি। আমরা আগামীতে একটা নতুন সরকার পাবো, যেই আসুক, বিএনপি জামায়াত যেই আসুক, আগে যেন আমরা বাংলাদেশকে চিন্তা করি, আমরা যেন বিদেশি কোনো তাবেদার রাষ্ট্র মানে না হই, কোনো গোলাম না হই। আমরা বাংলাদেশি হিসেবে, আমি বাঙালি বলবো না, আমি বলবো বাংলাদেশি হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কোনো ক্ষেত্রে যাতে আমরা স্যাক্রিফাইস না করি, বাংলাদেশ প্রথম, তারপরে আর সব কিছু। এই জিনিসটা যখন আমাদের মধ্যে কাজ করবে, তখনই কিন্তু আমরা একটা সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারবো। ইনশাল্লাহ আগামীতে আবার কোনো পডকাস্টে আপনার সাথে কথা হবে, আমার নতুন কোনো গেস্ট নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। ফলো করতে থাকুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।